সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে, হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা, চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 6 মাসও সরকার চালাতে দেব না, তারেককে সার্জিসের গণ অভ্যুত্থানের হুমকি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব থার্ড ক্লাস দলের ফার্স্ট ক্লাস মিথ্যা, মিথ্যাচার যখন রাজনীতির মূলধন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংবিধান লঙ্ঘনকারী ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে, বিপদের কিনারে প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব তারেকের টার্গেটের কবলে সেনাপ্রধান, বিপদ বাড়ছে জেনারেল ওয়াকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব পাতানো ভোটে ক্ষমতা, পাতানো প্রতিশ্রুতি বেচে ক্ষমতায় এসেছে যারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দাড়িপাল্লায় ভোট দেওয়ায় 3 নারীকে পিটিয়ে আহত, মামলা দায়ের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 200-র ওপর বেশি আসন নিয়ে তারেক রহমান জিতেছেন। তারেক রহমান শপথ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খালিলুর রহমান। খালিলুর রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিকরা বলছেন আমিরের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। 2018 সালে তিনি 3 সদস্যের প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন পরপর ভারতে যান সফরে, কিন্তু সেমিনারে যোগ দেন আমির। একটি ছবি কিছুদিন আগে ভাইরাল হয়। ভাইরাল ছবিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতের সঙ্গে যাতে বিএনপির সম্পর্ক ভালো হয় সেই দায়িত্ব নিয়েছেন আমির। ইউনূসের সঙ্গে খারাপ সম্পর্ক ভারতের থাকলেও তারেকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি গিয়েছিলেন, সেই ছবি আমরা প্রত্যেকেই দেখেছি। প্রধানমন্ত্রী তিনি তারেককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তারপরই বিএনপির তরফ থেকে বলা হয় তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, কারণ তারেকের দেশে ফেরার ক্ষেত্রে নয়াদিল্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। অমিত শাহের সঙ্গে দেখা করেছেন আমির। যদি এই ছবি সত্যি সত্যি সঠিক হয় তাহলে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো হবে সে কথা বলাই বাহুল্য। তারেক রহমান আর কিছুদিনের মধ্যেই তিনি যে বিদেশ সফর শুরু করবেন তার মধ্যে প্রথমেই থাকবে ভারত। এবার প্রশ্ন হচ্ছে ভারত সফরে এসে কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক? কারণ হাসিনা তো ভারতের আশ্রয়েই রয়েছেন। আর তারেক বাংলাদেশের দায়িত্বে আসার পর আওয়ামী লীগের একের পর এক অফিস খুলে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা বলছেন তারা এই দিনগুলি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ফলে তারেক যদি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তাহলে খুব একটা অবাক হবে না রাজনৈতিক মহল। তবে এই সংবাদ গোপন রাখা হবে, সর্বসম্মুখে আসবে না। ঠিক যেমন হাসিনা কোথায় আছে ভারতের সেটা কেউ জানে না। লাস্ট কিছুদিনের দিকে যদি খেয়াল করি, তারেক বা হাসিনা কেউ কিন্তু কারো সম্বন্ধে কোনো বেফাস মন্তব্য করেননি। ফলে রাজনীতিতে এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে উঠেছে। তাই সেদিকে অবশ্যই নজর থাকবে তারেক রহমান ভারত সফরে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তিনি আবার শেখ হাসিনার প্রত্যাপন্নের দাবি জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। 2015 সালে আওয়ামী লীগের শাসনকালে তাকে অপহরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়ার পর টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মার্চ নিখোঁজ হন বিএনপির এই নেতা। গোয়েন্দা পরিচয় তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। নিখোঁজ হওয়ার পর তিনি নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করেছিল শিলং পুলিশ। তার নামে ঠুকে দেওয়া হয় অবৈধ অনুপ্রবেশের মামলা। সালাউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে। সেই বছরই প্রায় 2 মাস পর সালাউদ্দিনকে পাওয়া যায়।
নেয়। 2025 সালের 5 অগাস্টের পর 11 অগাস্ট বাংলাদেশে ফেরেন সালাউদ্দিন। 2024-এর 11 আগস্ট দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিমানবন্দরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা, ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। বর্তমানে সালাউদ্দিনের হাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তার উপর। ওয়াকিবহাল মহল বলছে, তারেক এমনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেননি, কিছু ভেবেই দায়িত্ব দেওয়া হয়েছে, তাও আবার একেবারে নিজের মন্ত্রিসভায় দায়িত্ব দিয়েছেন তারেক। ভারতের জানা বন্ধু তাদেরকে আশ্রয় দিয়েছেন তারেক নিজের জায়গায়। রাজনৈতিক মহল তাকিয়ে আছে কবে তারেক শেখ হাসিনার সঙ্গে দেখা করবে সেই দিকে। পাশাপাশি তারেকের মন্ত্রিসভায় ভারতের জানা বন্ধু তাদের জায়গা দেওয়ারই কী কারণ, সেই দিকেও নজর থাকবে আমাদের। এদিকে বাংলার ইতিহাসে তাহলে কি নতুন যুগের সূচনা হল, যেখানে চাঁদাবাজি এক প্রকার বৈধ পেশা, যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে টাকা তোলা হবে আর তাকে বৈধতার মোড়ক পরিয়ে দেওয়া হবে? আওয়ামী লীগবিহীন একতরফা সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে না করতেই বিএনপি তার সেই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির চেহারা দেখাতে শুরু করেছে। বিএনপির যোগাযোগ মন্ত্রী রবিউল আলম চাঁদাবাজির নতুন নামকরণ করেছেন সমঝোতা। কি চমৎকার শব্দের কারসাজি! যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসা বিএনপি নেতা রবিউল আলম প্রকাশ্যে বলছেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটাকে তিনি চাঁদা মনে করেন না। প্রশ্ন হল, তাহলে এতদিন আমরা যাকে চাঁদাবাজি বলে জেনেছি সেটাই কি এখন বৈধ? কাল থেকে যদি কেউ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা নেয়, সে তো সহজেই বলবে, ভাই এটা সমঝোতার ভিত্তিতে নিচ্ছি। তাহলে আইন কোথায় দাঁড়াবে? পুলিশ কি করবে? এটাই মূলত বিএনপির রাজনীতি। সারা দেশে তাদের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিকে বৈধতা দিতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটি বিএনপির এক ধরনের নীতিগত অবস্থান। আর সেই অবস্থান যদি হয় চাঁদাবাজিকে স্বাভাবিক করে তোলা, তাহলে বুঝতে হবে বাংলাদেশ কোন পথে হাঁটছে। বিএনপির শাসন ব্যবস্থায় চাঁদাবাজি আর অপরাধ নয়, বরং সমঝোতা। দখল আর জুলুম নয়, বরং ব্যবস্থা। এদিকে সময়টা গত ডিসেম্বর, তারিখ 25, দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা তুলে ধরেন। সার্জিস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 1.5 যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ। নির্বাচন শেষ, সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে গিয়েছে। তারেকের দেশে ফেরায় যে সার্জিস খুশি হয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন, এখন সেই সার্জিসের গলায় হুমকি সুর। আর কাকে হুমকি দিয়েছেন সেটা শুনলে আরও অবাক হতে হবে। সার্জিস আলম হুমকি দিয়েছেন দেশের একজন প্রধানমন্ত্রীকে। রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন। তাদের মতে সার্জিসদের আশা ছিল তারা ক্ষমতায় যাবে। সেই আশা পূরণ না হওয়ায় এখন তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তাই কাণ্ডজ্ঞানহীন শূন্য হয়ে সার্জিস আলম তারেককে হুমকি দিয়েছেন। তিনি ভুলে গিয়েছেন যে তারেক শুধুমাত্র একটি দলের শীর্ষকর্তাই শুধু নন, তিনি একজন দেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকেরা এও বলছেন সার্জিস আলমরা একটি নির্বাচিত সরকারকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাবে। কি বলেছেন সার্জিস আলম? আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন। এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে, যারা আজকে থেকে 1.5 বছর আগে জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এখানেই শেষ নয়,
তারেকের উদ্দেশ্যে সার্জিস আরও বলেন, এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত ঝরিয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুবশক্তির একজন কমিটির সদস্যকে তারা 15-20 জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে। আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে। আবার নাটক করে একজন আবার হাসপাতালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন বাংলাদেশে একটা ভয়ের রাজত্ব কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনও বেঁচে আছে। তারেককে কার্যত হুমকি সুরে বলেন, এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকে আছে যারা অপরাধ করেও পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব না, আমরা রক্ত ঝরতে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কমিটমেন্ট। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে বেশ পুরনো মুখ। বয়সে প্রবীণ, অভিজ্ঞতায় পরিপক্ক বলেই সাধারণত ধরে নেওয়া হয়। কিন্তু 2018 সালের 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার প্রসঙ্গে তিনি যে মিথ্যাচার করলেন, সেটা দেখে মনে হল বয়স আর অভিজ্ঞতা মানুষকে সৎ করে না, কেবল চালাক করে। আর চালাকি যখন ধরা পড়ে যায় তখন যা বাকি থাকে সেটা কেবল লজ্জা। ঘটনাটা খুবই সরল। ফুটপাতে বসে থাকার একটা ছবি পোস্ট করে মির্জা ফখরুল দাবি করলেন 2018 সালের 21শে ফেব্রুয়ারিতে তাদের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। অথচ ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধান করে দেখিয়েছে সে বছর তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে ঠিকই শহীদ মিনারে গেছেন, ফুলও দিয়েছেন। প্রথম আলো আর যুগান্তরের সেই সময়ের নিউজ রিপোর্টও এটা নিশ্চিত করে। শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সেদিন সরকারের বিরুদ্ধে অনেক কথাই বলেছিলেন, কিন্তু শহীদ মিনারে যেতে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ একটিবারের জন্য করেননি, কারণ বাধা দেওয়াই হয়নি। এখন প্রশ্ন হল, এই মিথ্যাটা কেন বলা হলো? বিএনপির রাজনীতি গত কয়েক বছরে যেদিকে গেছে সেখানে সত্যের চেয়ে আবেগ বেশি কাজে লাগে। শহীদ মিনারে যেতে দেওয়া হয়নি এই দাবিটা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে ক্রোধ তৈরি করে। সেই ক্রোধ রাজনৈতিকভাবে কাজে লাগানো যায়, কিন্তু ঘটনা যেহেতু সত্য নয়, সেহেতু ডিজিটাল যুগে এই মিথ্যা বেশিক্ষণ টিকে থাকে না। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো এখন বেশ সক্রিয়, পুরনো নিউজ আর ছবি যাচাই করতে সময় লাগে না। ফলে মিথ্যাটা যতটা ক্ষতি করার কথা ছিল তার চেয়ে বেশি ক্ষতি করল খোদ মির্জা ফখরুলের নিজের ভাবমূর্তির। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, এটা নতুন নয়। লন্ডন থেকে উড়ে এসে দেশ পরিচালনার নির্দেশনা দেওয়া, একের পর এক মামলায় দণ্ডিত হয়েও নিজেকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে উপস্থাপন করা, আর মাঠের নেতাদের দিয়ে এই ধরনের ফাঁকা দাবি ছড়িয়ে দেওয়া, এটাই এখন বিএনপির রাজনৈতিক কৌশল হয়ে গেছে। তারেক রহমান নিজে কখনো দায় নেন না, সামনে থাকেন মির্জা ফখরুলের মতো মুখপাত্ররা। ভুল হলে মুখপাত্র বিব্রত হন, তারেক রহমান ধরাছোঁয়ার বাইরে থাকেন। বিএনপির জন্মের ইতিহাস সবার জানা। জিয়াউর রহমান যে রাজনৈতিক দলটা তৈরি করেছিলেন সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হওয়া দল ছিল না। সামরিক ছায়ায় জন্ম নেওয়া দলগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে, জবাবদিহিতার সংস্কৃতি সেখানে গড়ে ওঠে না। যা বলা হয় সেটাই সত্য, প্রশ্ন করার জায়গা নেই। এই মানসিকতা থেকেই সম্ভবত মির্জা ফখরুলরা ভাবেন ফুটপাতের একটা ছবি দিলেই মানুষ বিশ্বাস করে ফেলবে। কিন্তু 2026 সালের বাংলাদেশে সেটা আর হওয়ার নয়। মানুষ এখন প্রশ্ন করে, যাচাই করে, খোঁজে দেখে। সেই বাস্তবতাটা বিএনপির নেতারা এখনও বুঝে উঠতে পারেননি বলেই মনে হয়। মির্জা ফখরুলের বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা আর দলের মধ্যে তার অবস্থান বিবেচনায় এই ধরনের স্থূল মিথ্যাচার সত্যি অবাক করে। তবে যে দলের নীতি নির্ধারণ করেন একজন পলাতক দণ্ডিত ব্যক্তি, সেই দলের মুখপাত্রের কাছ থেকে আর কতটুকুই বা প্রত্যাশা করা যায়? এদিকে বাংলাদেশে ভূমিকম্প। একে ভূমিকম্প ছাড়া আর কী বা বলা যেতে পারে? বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদ্মাপাড়ের একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা 1.5 বছরের সেই বন্দিদশার অবসান। সাক্ষাৎকারটি দেন গত শুক্রবার 23 ফেব্রুয়ারি। সাক্ষাৎকার নেওয়া হয় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে। রাষ্ট্রপতি জানিয়েছেন, পূর্বতন তদারকি সরকার তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা ধরনের ফন্দিফিকির করে। পাতা হয়েছিল ফাঁদ, তিনি সেই ফাঁদে পা দেননি। রাষ্ট্রপতি চুপ্পুর ভাষ্যে, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা হয়, কোনো পরিস্থিতিতে আমি ভেঙে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্তে ঝরে ঝরুক, আরও একটি ইতিহাস যোগ হবে, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। এই সিদ্ধান্তে অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। 24 জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপতিকে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসা করা হয়,
কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল, কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের? জবাবে রাষ্ট্রপতি বলেন, ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও হল। অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি, রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? শাহাবুদ্দিন চুপ্পির কথায়, ওই রাতটা তার জন্য ছিল বিভীষিকাময়। পত্রিকাকে তিনি বলেন, ওই দিন রাত ১২টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করল। এরকম একটা খবর পাওয়া গিয়েছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে রাত ২টো বেজেছে। রাত ২টো-৩টে পর্যন্ত আমরা তো জেগে আছি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে। রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই। পত্রিকার তরফ থেকে প্রশ্ন করা হয়, সেই দুঃসময়ে তিনি কাউকে পাশে পেয়েছিলেন কিনা? জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। পত্রিকার প্রতিনিধি প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, আর কারা এর ইন্ধন জুগিয়েছিল বলে তিনি মনে করেন? জবাবে রাষ্ট্রপতি বলেন, মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল। সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই, তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, না হলে নয়। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। সেই সঙ্গে তার সংযোজন, বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আমার প্রতি তাদের সমর্থন আছে। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নয়। আমি বলবো যে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন, তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। এদিকে ইউনূস সরকার মেট্রো রেল ইস্যুতে যা করেছে সেটাকে নিষ্ক্রিয়তা বললেও কম বলা হয়। ক্ষমতায় এসে ১.৫ বছর পার করে দিয়েছে, আর এই পুরো সময়টায় জাইকা আর জাপানি ঠিকাদারদের সামনে নতজানু হয়ে বসে রইল। ডিএমটিসিএল নিজেই হিসাব করে দেখিয়েছে, প্রাক্কলিত ব্যয়ের ৩ থেকে ৪ গুণ দর চাইছে ঠিকাদাররা। একটা প্যাকেজে তো ২৯৫% বেশি, আরেকটায় ৩৯১% বেশি। এটা দরপত্র প্রক্রিয়া না, এটা ডাকাতি। আর সেই ডাকাতি দেখেও ইউনূস সরকার জাইকার কাছে বাতিলের অনুমোদন চাইতে গেল। জাইকা বলল বেশি দামেই নিয়োগ দাও, আর সরকার চুপ করে গেল। যেটা আরও বেশি গায়ে লাগে সেটা হলো, দুটো প্যাকেজে দরপত্রে যে প্যাটার্ন দেখা গেছে সেটা যে কেউ বুঝবে। শিমুজি আর তাইসি স্যামসাং, এই দুটো জোট একটাই প্রথম হলে অন্যটাই দ্বিতীয়, অন্যটায় প্রথম হলে এটাই দ্বিতীয়, মানে ভাগ করে নিয়েছে। এটা কার্টেলিং, টেক্সট বুক কার্টেলিং। এই সুস্পষ্ট যোগসাজশের বিরুদ্ধে ইউনূস সরকার কি করেছে? জাইকাকে একটা কড়া চিঠি লিখেছে? ঋণের শর্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে? না, ডিএমটিসিএলের কর্মকর্তারা নাম লুকিয়ে সাংবাদিকদের কাছে ফিস করেছে, আর মন্ত্রণালয় ফাইল টেলিলের উপর রেখে দিয়েছে। স্বচ্ছতার কথা বলে যারা ক্ষমতায় এলো, তারা একটা প্রকল্পে ৯৩,০০০ কোটির জায়গায় ১,৮৪,০০০ কোটি টাকার দর পেল, আর ঠায় বসে নইল। ভারত বিদেশি ঋণে মেট্রো বানায়, কিলোমিটার প্রতি খরচ ১৫০ থেকে ৪৫০ কোটি টাকা। ঢাকায় সেই খরচ দাঁড়াচ্ছে ৩,৬১৮ কোটি। পার্থক্যটা কোথায়? ভারত ঋণের শর্তে নিজেদের ক্রয় প্রক্রিয়াকে জিম্মি হতে দেয় না। ইউনূস সরকার সেই সহজ কথাটা জাইকার সামনে বলার সাহস পায়নি, কারণ এই সরকার আসলে ছিল পশ্চিম আর বহুপাক্ষিক ঋণদাতাদের পছন্দের সরকার। তাদের বিরাগভাজন হওয়ার প্রশ্নই ছিল না। এখন বিএনপি এসেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী, আর এখানেই আসল পরিহাসটা। বিএনপি বছরের পর বছর ধরে আওয়ামী লীগের মেগা প্রকল্পগুলোকে বলে এসেছে মেগা দুর্নীতি। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর, এগুলো নিয়ে তারা সংসদে, মাঠে গলা ফাটিয়েছে। সেই বিএনপি এখন ক্ষমতায় বসে উত্তরাধিকার হিসেবে পেয়েছে এমন দুটো মেট্রো প্রকল্প যেগুলোতে যোগসাজশের সুস্পষ্ট আলামত আছে, আর ঠিকাদারের দর অনুমোদিত বাজেটের দ্বিগুণ। এখন তারা কি করবে? তারেক রহমান বক্তৃতায় মনোরেলের স্বপ্ন দেখালেন, কিন্তু যে মেট্রো রেলের কাজ আটকে আছে সেটা নিয়ে কোনো কথা নেই। লাইন 1-এর মেয়াদ শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে, ঠিকাদারি এখনও নিয়োগ হয়নি।
এই অবস্থায় প্রকল্পের মেয়াদ বাড়াতে হবে, খরচ বাড়বে, আর সেই বাড়তি খরচের বোঝা কার ঘাড়ে পড়বে? যাত্রীর ঘাড়ে। যে মেট্রো রেল এখন চলছে সেটা থেকে বছরে 400 কোটি টাকা আয় হচ্ছে, আর ঋণের কিস্তি দিতে হচ্ছে 700 কোটির কাছাকাছি। নতুন দুটো লাইনের ঋণের বোঝা এর কত গুণ হবে সেই অঙ্কটাকেও সামনে রেখে কথা বলছে না। জাইকার ঋণের গল্পটাও পরিষ্কার হওয়া দরকার। জাপান উন্নয়ন সহায়তার নামে যে ঋণ দেয় সেই ঋণে এমন প্রকৌশলগত শর্ত থাকে যেটা মূলত জাপানি ঠিকাদারদের জন্য বাজার নিশ্চিত করে। এটা দ্বিপাক্ষিক সাহায্য না, এটা রপ্তানি ভর্তুকির একটা চালাক রূপ। বাংলাদেশ সেই ফাঁদে পড়েছে, আর এখন বের হবার পথ খুঁজে পাচ্ছে না। কারণ জাইকার শর্ত পরিবর্তন করতে গেলে জাপানের সঙ্গে কূটনৈতিক দর কষাকষি লাগে। সেই সাহস আওয়ামী লীগও দেখায়নি, ইউনুসও দেখায়নি। বিএনপি দেখাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আপাতত যা দেখছি, তারেক রহমান মনোরেলের গল্প বলছেন, মানে পুরনো সমস্যার সমাধান না করে নতুন প্রতিশ্রুতি। রাজনীতির এই চিরপরিচিত কায়দাটা অন্তত পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী পদে তারেক রহমান আসীন হওয়ার পর পুলিশ ও প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটান, আর সেই রদবদল জন্ম দিয়েছে একাধিক জল্পনার। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে সেনাবাহিনীতেও বড় ধরনের রদবদল ঘটাতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক? দলের নীতি নির্ধারণ মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহত দেওয়া হতে পারে। যদি শেষ পর্যন্ত বাহিনীতে ওয়াকার যুগের অবসান ঘটলে পরবর্তী সেনাপ্রধান কে হবে জল্পনা চলছে তা নিয়েও। যে সেনাপ্রধানের জন্য ইউনুস নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। সেই বিএনপি সরকারের আমলেই ওয়াকারকে ঘিরে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। 2024-এর জুলাইতে বাংলাদেশের রাজপথে সন্ত্রাসী হামলা থামাতে সেনাপ্রধান ওয়াকারকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অভিযোগ, সেনাপ্রধান ওয়াকার সেই নির্দেশ মানতে অস্বীকার করেন। ফলস্বরূপ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। সেদিন থেকে বাংলাদেশে শোনা যায় 24-এর জুলাই অগাস্টে আসলে সামরিক অভ্যুত্থান হয়েছে। ইউনুসকে সামনে রেখেই হয়েছে এই অভ্যুত্থান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে সময় বলেছিলেন, বাহিনী জান মালের রক্ষা করবে। বিদেশি মদতে ইউনুস বাংলাদেশকে ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে পড়ে ইউনুস নির্বাচনের কথা জানান। সেনাপ্রধান ওয়াকারও তার ওপর চাপ তৈরি করেছিল। একটি সাজানো গোছানো নির্বাচন করিয়ে ইউনুস বিদায় নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়েছে। কার্যত তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। তারেক প্রধানমন্ত্রী থাকাকালীন সেনাপ্রধান ওয়াকার তার মেয়াদ শেষ করতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। খবর কিন্তু ভিন্ন কথা বলছে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটান। এটা রুটিন মাফিক কাজ নয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমান। তিনি এবার তার ক্ষমতাকেও নিরঙ্কুশ করতে চাইছেন। সে কারণে প্রথমে পুলিশ মহলে রদবদল ঘটান, এবার সেনাবাহিনীতেও তিনি রদবদল ঘটাতে চাইছেন। পুলিশের আইজিপি বাহরুল আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই রদবদল নিয়ে প্রশাসনে একটি অস্থিরতা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাহরুল আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। সরকারভাবে ক্ষমতায় আসীন হওয়ার পর তিনি তার সিদ্ধান্ত কার্যকর করেন। এদিকে গুরু এসেই শুরু করে দিয়েছে। ফ্যামিলি কার্ডের সাথে সাথে একটা গ্যাস কার্ডও যদি দেয়া যেত, তাহলে বোধহয় এই রমজানে মানুষের একটু উপকার হতো। কিন্তু সেই সৌভাগ্য আমাদের নেই। যা আছে তা হল মগবাজার থেকে মিরপুর, বনশ্রী থেকে মোহাম্মদপুর, ঢাকার গলি থেকে সাভারের শিল্পাঞ্চল, সর্বত্র একটাই গল্প, চুলায় আগুন নেই। সাহারির সময় উঠে রান্না করতে গেলে গ্যাস নেই, ইফতারের সময় বাইরে থেকে কিনে খাও। এই অবস্থায় তারেক রহমান এবং তার দল বিএনপির কথা একটু মনে করিয়ে দেওয়া দরকার। 2026 সালের 17 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জনগণের একটা বিশাল অংশ ভোট কেন্দ্রে যায়নি, এবং সেই অংশগ্রহণহীন কার্যত পাতানো একটা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। সেই বিএনপি যার জন্ম জিয়াউর রহমানের হাতে, সেরানিবাসের ছায়ায়, যেখানে গণতন্ত্রের চেয়ে ক্ষমতার গন্ধটা সবসময় বেশি তীব্র ছিল। তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন, গ্যাসের নতুন খনি আবিষ্কার হবে, ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে। এই কথা বলার সময় তিনি লন্ডনে বসেছিলেন,
যেখানে গ্যাস সংকটের কোনো চিন্তা নেই। বাংলাদেশের মানুষ সেই প্রতিশ্রুতি শুনেছে, কেউ কেউ বিশ্বাসও করেছে। আজকে যখন সামান্তা রহমান ইলেকট্রিক চুলা কিনতে বাধ্য হচ্ছেন, নাহিদ হাসান মাঝরাতে উঠে রান্না করছেন, তখন সেই প্রতিশ্রুতির কথা মনে পড়লে হাসবেন না কাঁদবেন বুঝতে পারছি না। বাস্তবতা হল, দেশে দৈনিক 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 260 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন 2017 সালে যেখানে ছিল 270 কোটি ঘনফুটের কাছাকাছি, এখন তা নেমে এসেছে 180 কোটিতে। এই পরিস্থিতি কি একদিনে তৈরি হয়েছে? না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশীয় গ্যাস অনুসন্ধানে মনোযোগ না দিয়ে আমদানির পথে হেঁটেছে, এটা সত্যি। কিন্তু তারেক রহমান এবং বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন তো খুব গলা ফাটিয়ে বলেছে, আমরা ক্ষমতায় গেলে গ্যাস দেব, আলো দেব, সংকট মিটিয়ে দেব। ক্ষমতায় আসার পর সেই গলার জোর কোথায় গেল? শিল্পাঞ্চলে কারখানা বন্ধ, চাহিদার 20 ভাগ গ্যাসও পাওয়া যাচ্ছে না। ডিজেলে কারখানা চালাতে গিয়ে খরচ 6 গুণ বেড়ে যাচ্ছে। সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে অটোরিকশা চালক 100 টাকার গ্যাস পাচ্ছে। 12 কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত 1306 টাকার বদলে বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকায়। এই সব কিছু দেখেও তারেক রহমানের সরকার আপাতত কি করছে? সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় 3 ঘণ্টা বাড়াচ্ছে। 100 দিনের কর্মপরিকল্পনার কথা বলছে, পরিকল্পনার কাগজ তৈরি হচ্ছে। যিনি লন্ডনে থেকে উড়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ার গরম করে বসে আছেন, তিনি এই রমজানে বাংলাদেশের একটা সাধারণ বাসার চুলা জ্বালাতে গেলে কি পরিস্থিতিতে পড়তেন সেটা একবার ভাবলেও হয়তো কিছুটা বোধোদয় হতো। কিন্তু সেই সুযোগ নেই, কারণ তার দেহ বাংলাদেশে থাকলেও মন পড়ে আছে লন্ডনেই, আর সেখানে গ্যাস সংকট নেই। এদিকে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার 23 ফেব্রুয়ারি ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেছেন আহত পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নাজেম আলী মুন্সি ছেলে মেয়েদের সঙ্গে মৃত আব্দুল বয়াতি ও সুফিন কাজী ছেলে মেয়েদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক নির্বাচনে বিএনপি জয়লাভের পর নাজেম আলী মুন্সি স্ত্রী সুফিয়া বেগম তার মেয়ে মরিয়ম বেগম ও তাসলিমা বেগমকে জামায়াতের পক্ষে দাড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি স্থানীয় নেতা মনির কাজী ও জাকির কাজীর নেতৃত্বে সুমনা, ফাহিমা ও হাসিনা সহ আরও কয়েকজন ওই 3 নারীকে মারধর করে আহত করেন এবং ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সুফিয়া বেগম ও তাসলিমা বেগমকে বাড়িতে পাঠিয়ে দেন। তবে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত বিএনপি নেতা মনির কাজীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পূর্বের জমি জমা বিরোধের জের ধরে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।